বিয়ে বাড়ির খাবার খাওয়া শেষ করে রাহেলা বেগমের পরিবার ফিরে আসছিল তাদের বাড়িতে। গ্রামের বাড়ি, পার্শ্ববর্তী গ্রামে তার এক আত্মীয়র বিয়ের বাড়িতে তারা গিয়েছিলেন। পুরো পরিবার রাস্তা দিয়ে ফিরে আসলো, খুব ভালোভাবে সবকিছু ঠিক। কিন্তু মধ্যরাতে, অর্থাৎ যে সময় মাঝরাত, নিকশ কালো অন্ধকার, ওই সময় হঠাৎ রাহেলা বেগম অসুস্থ হয়ে পড়েন। তিনি প্রচণ্ডভাবে বমি করতে শুরু করেন। প্রচণ্ডভাবে তার বমি শুরু হয়। স্বাভাবিকভাবে ধরে নেওয়া যেতে পারে যে ফুড পয়জনিং হয়ে গেছে তার, কিন্তু তার বমিতে কেবল বেরোচ্ছিল রক্ত। এবং সেই মাঝরাতে রক্ত বমি করতে করতে রাহেলা বেগমের মৃত্যু হয় একেবারে আকস্মিকভাবে। পরিবারের সদস্যরা তাকে দেখভাল করছিল, তার বমির ধরনটা থামছিল না। তিনি বারবার বারবার এমনভাবে বমির চাপ দিচ্ছিলেন নিজে নিজেই, তার চেহারার রগগুলো, নার্ভগুলো, গলার রগ, গলার নার্ভ, এই সমস্ত কিছু একেবারে স্পষ্ট হয়ে উঠছিল প্রত্যেকবার। এত প্রেশার তিনি টের পাচ্ছিলেন তার ভেতরে। কিন্তু তার মৃত্যু হয়, আকস্মিক মৃত্যু। মাঝরাতে ঘরের ভিতরে একজন মানুষ মরে গেল, তারা কেউ টেরও পায়নি। তারা টের পেয়েছে তো আরো দেরিতে, যখন একজন নোটিস করলো উনি নিঃশ্বাস নেয় না। যখন আরেকজন তাকে ধরলো, খেয়াল করলো শরীরটা কেমন জানি একটু ভার আর ঠান্ডা। প্রায় কয়েক মুহূর্তেই, কিন্তু এমন নয়, এই পুরো প্রক্রিয়াটা ছিল ১.৫-২ ঘন্টার। কারণ তারা মনে করেছিল রাহেলা বেগম বমি করতে করতে ক্লান্ত হয়ে ওই পাশে কাত হয়ে ঘুমিয়ে গেছে। তারা কিন্তু ওই বমিটা সাফও করেননি তখনও। এখন সন্ধ্যা হওয়ার পরে এমন কোন ঘটনা ঘটেছিল যার কারণে এই অবস্থা হলো তার? সন্ধ্যার কথা আসবে কেন? কারণ সন্ধ্যাবেলা একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনা ঘটার পরে তিনি কাউকে বলেননি কি হয়েছিল। রাহেলা বেগম কিছু সময়ের জন্য মিসিং ছিল সন্ধ্যার আগের দিয়ে। রাহেলা বেগমের কিন্তু উপরি সমস্যা রয়েছে, এবং রাহেলা বেগমের উপরে বেশ কয়েকবার বান এবং জাদুটোনা করা হয়েছিল। কারণ রাহেলা বেগমের শত্রুর অভাব নেই। বিয়ে বাড়িতে যখন তিনি গিয়েছিলেন সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে, যে সময় তিনি গায়েব হয়ে যান, তাকে ফেরত পাওয়া যায় সন্ধ্যার অনেক পরে। তাও কোথায়? সেই বিয়ে বাড়ি যে জায়গা হচ্ছে, সেই বিয়ে বাড়ি সংলগ্ন এক চরে, তাও একটা ঠাডা পড়া খেজুর গাছের গোড়ায়। লোকজন জানতো না, লোকজন চেনে না যায় না, অপরিচিত একজনকে বসে থাকতে দেখলো। সন্ধ্যার পর যখন ওই দিক থেকে কর্মজীবী লোকেরা ফেরত আসছিল, তারা দেখতে পায় ওই ঠাডা পড়া খেজুর গাছের গোড়ায় বসে রয়েছেন এক মহিলা। তিনি হচ্ছেন রাহেলা বেগম। এখন ঠাড়া পড়া খেজুর গাছ কেন? কারণ হচ্ছে গ্রামের মানুষ অনেক ধরনের অনেক কিছু বিশ্বাস করে, এবং এই খেজুর গাছের উপরে বজ্রপাত হয়েছিল, এই জন্য ঠাড়া পড়া খেজুর গাছ নাম হয়ে যায়। এবং গাছটাকে তারা কাটেনি, গাছটা কিন্তু জীবিতও না, কিন্তু গাছটা ওই অবস্থাতেই রয়েছে সেই বজ্রপাতে পড়ার পর থেকে, যেমন তেমনই, কোনো পরিবর্তন নেই। তো তারা তো এই মহিলাকে চেনে না, ধারণা করলো কারণ তার কাপড় চোপড়ের ধরন দেখে। বিয়ে বাড়িতে খোঁজ দেওয়া হলো, পরবর্তীতে তারা তাকে পেল। এবং ওই সময় কিছু সময়ের জন্য তিনি কেমন জানি একটু একটু কেমন জানি, মানে একদম চুপ, কোনো অভিব্যক্তি তার ভেতরে নেই। পরবর্তীতে যখন তার হুঁশটা ফেরে, তারা সাথে সাথে তাকে নিয়ে ওইখান থেকে ফেরত চলে আসে। তাহলে ওই উপরি সমস্যাগুলো কি দেখা দিল নাকি? ওই উপরি সমস্যার কারণেই কি তার মৃত্যু হলো? এই কারণটা কিন্তু লুকিয়ে আছে সেই সন্ধ্যার সেই সময়তে। তার জানাজা হয়ে গেল সকালবেলা, একদম সকালে তার জানাজা হয়ে গেল। ভোর হতে না হতেই লোকজন এলো, এবং ১ ঘন্টার ভেতরে তার গোসলের সমস্ত কিছু সমাধান হয়ে যায়, এবং বাকি ২-৩ ঘন্টার ভিতরে কবর করে তার দাফন হয়ে যায়। এখন আরেকটা সমস্যা দেখা দিল ওই একই সময়। রাহেলা বেগম যখন মারা যান, ওই বাড়িতে কিন্তু রাহেলা বেগমের স্বামী উপস্থিত ছিলেন না। এখন এই এত কিছুর ভেতরে ওনার স্বামী যে উপস্থিত নেই, এটা কারোর খেয়াল হয়নি।
রাহেলা বেগমের সন্তানরা হঠাৎ করে খেয়াল করল, আরে বাবা কোথায়? আশপাশের মানুষজনও খোঁজ করা শুরু করল, আরে ওর জামাই কই? তারা খুঁজতে শুরু করলো, ওনার কোনো হদিসই নেই। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এখন গ্রামের মানুষ নিজেরা কথা বলতে শুরু করেছে। মানে এত কিছু তারা মানে হয়ে গেল বা করে ফেললো, তাদেরও কিভাবে খেয়াল আসলো না যে রাহেলার জামাই কোথায়? কেমন জানি এক অদ্ভুত ব্যাপার এটা। এবং সেই ব্যক্তি কিন্তু এখনো মিসিং। পরের দিন এক আশ্চর্য ফেনোমেনা দেখা গেল। রাহেলা বেগমের কবর যেখানে, সে কবরের আশপাশের জঙ্গল থেকে এক অদ্ভুত কুয়াশা চারপাশে ছড়িয়ে পড়ছে। সেটা কিন্তু একদম গরমের সময়, সেটা কিন্তু শীতকাল নয়। এবং প্রায় ওই ৭টা বা ৮টা ওই সময় ধোঁয়ার মতো এরকম কুয়াশা ছড়িয়ে পড়া সম্ভব নয়। একেবারে ধোঁয়ার মতো কুয়াশা ছড়িয়ে পড়েছে এবং এই কুয়াশার ব্যাপ্তিটা হচ্ছে সেই বাড়ি থেকে কিছু দূর এবং আবার ওই কবরস্থান থেকে আরও কিছু দূরে। মানে ব্যাপ্তিটা অনেকটা ১ তলা বা ২ তলা বাড়ি সমপরিমাণ হাইটের এবং কিছু এরিয়া নিয়ে এই কুয়াশার ব্যাপ্তি। আবার যখন দুপুর হলো সে কুয়াশা নেই, কিন্তু আবার ঠিক সন্ধ্যার আগে ওই কুয়াশা দেখা গেল। এটা প্রথম দিন অদ্ভুত লাগলো, পরের দিন দেখা গেল আবার। এবং যখন পরের দিন দেখা গেল, তখন কিন্তু মানুষজনের ভিতরে একটু হলেও আতঙ্ক ঢুকে গেল। এখন পর্যন্ত কিন্তু তার স্বামী মিসিং, তার স্বামী কিন্তু কোনো খোঁজ খবর নেই। এমন নয় যে তিনি তার স্ত্রী হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এমন কোনো কিছু সম্ভবই না। কিন্তু তার তো নিজের স্ত্রী মারা গেছে, তাহলে সে কোথায় গেল? গ্রামের মানুষ অনেক ধরনের কথা চিন্তা ভাবনা করে এবং অনেক ধরনের কথা চিন্তা ভাবনা করার পরে তারা নিজেরা সলা পরামর্শ করে। এবং সময় তো তখন ছিল প্রায় ২০০১ কি ২০০২। তো তখন তার অত বেশি যোগাযোগ নির্ভর চারপাশ ছিল না। তারা শরণাপন্ন হলো ওঝার। এবং ওঝা শরণাপন্ন হলো এমন এক ব্যক্তির, যে ব্যক্তির উপরে একজন জিন হাজির করা হবে। এবং সেই ব্যক্তি যখন জিন হাজির হবে তার উপরে, সে আয়নার মাধ্যমে দেখবে এ রাহেলা বেগমের ঘটনা কি আর তার স্বামী কোথায়। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হলো, যে এখন ওঝা সেই ব্যক্তির উপরে জিনকে ডেকে আনবে এবং তারপরে সে জিনিসে যদি কথা বলে তাহলে সমস্যার সব ব্যাপারে জানা যেতে পারে। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা ছিল এরকম, ওঝা সেই ব্যক্তিকে কেন্দ্র করে ৭ বার ঘুরতে থাকে এবং ৭ বার ঘুরতে থাকা অবস্থায় সে প্রথমে তার মাথায় ঘি মারে, তারপরে তার মাথায় এক ধরনের সুগন্ধি ছুঁড়ে মারে। এরপরের বার তার মাথায় কিছু জিনিস ফেলে দেয়, তারপরে আবার কিছু জিনিস ফেলে দেয়। এইভাবে ৭ চক্করে সে ৭টা জিনিস ফেলে তার মাথার উপরে। ফেলে দেওয়ার পরপরই তাকে বলে দেওয়া হয় যে সে যাতে আয়নার দিকে তাকিয়ে থাকে। অনেকক্ষণ গেল, এক পশলা বাতাস এলো কোনো একদিক থেকে এবং ওই এক পশলা বাতাস আসার পরে প্রত্যক্ষদর্শী সবাই শুনতে পায় এক ভয়ঙ্কর কান্নার শব্দ। কে জানি ফুপিয়ে কান্না করছে। যে ফুপিয়ে কান্না করছে সে এমনভাবে কান্না করছে যেন সে এই সবার সামনেই উপস্থিত, কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছে না। আবার এমন এক ধরনের অদ্ভুত শব্দ আসতে লাগলো মানুষের গলার মতো থেকে, যেমন হয়তো সে বোবা এবং সে কোনো শব্দ না বুঝিয়ে, কোনো বাক্য না বুঝিয়ে, কোনো ইশারা না বুঝিয়ে শুধুমাত্র অদ্ভুতভাবে শব্দ করছে। এই ২টা শব্দে উপস্থিত মানুষ আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু ওঝার নির্দেশ ছিল ওঠা যাবে না, উঠলে সমস্যা দেখা দেবে। চারপাশে সেই বিশ্রী কান্না আর সেই বিশ্রী শব্দ। ওদিকে এমনভাবে সে তুলছে যে সেই দোলনিতে মনে হবে যেন তার উপর ধীরে ধীরে কেউ ছন্দ মিশিয়ে আসার চেষ্টা করছে তার উপরে। মানে ছন্দের একটা তাল মিলিয়ে সে তুলছে। ওই অবস্থায় ওই ব্যক্তি বলে বসলো, আমি তার জামাইকে দেখতে পাই। সাথে সাথে জিজ্ঞেস করলো, কোথায় সে?
যে খবরটা জানা গেল সে খবরটা ছিল সবচেয়ে বেদনাদায়ক। ওই ব্যক্তির নাকি ইতোমধ্যেই মৃত্যু ঘটে গেছে এবং ওই ব্যক্তির লাশ তারা আর পাবেই না, কারণ সেই ব্যক্তির লাশ ওরা নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? যখন প্রশ্ন করা হলো সে প্রশ্নের উত্তর যা এলো তা আরো ভয়ঙ্কর। সেই ব্যক্তির লাশ আর আগেই শেষ। কেন শেষ? কারণ ওই জিন আর কি ওই আয়নার মাধ্যমে সে যেটা জানায়, স্বামী স্ত্রী তারা গিয়েছিল সেখানে, দুজনের ভেতরে সমস্যা একেবারে তীব্র। ওই তীব্র সমস্যার ভেতরেও মহিলার তো আবার উপরি সমস্যা রয়েছে। এতগুলো বছর ধরে তারা সংসার করছে, কিন্তু সেইখানে স্বামীর কোনো কিছু তার অপছন্দ হয় অনেক, এবং তার স্বামীও রাগ করে তার পিছু পিছু মানে তাকে অনেক বকাঝকা দিয়ে তার পিছু ছেড়ে চলে আসে। পিছু পিছু না, স্ত্রী তার পিছু পিছু নেয়, এবং স্ত্রী যখন তার পিছু পিছু নেয় তার স্ত্রী তাকে জাপটে ধরে এবং তার স্ত্রী একেবারে সেই উপরি দোষের বশবর্তী হয়ে সে তার স্বামীকে খুন করে ফেলে গলা টিপে। সে যখন তার স্বামীকে খুন করে গলা টিপে মেরে ফেলে, ওই একই সময় যে উপরি সমস্যা তার নিজের উপরে ছিল, সেই উপরি সমস্যাও তাকে একেবারে খুন করে ফেলে তার স্বামীকে। দুইজনই আর কি একসাথে মিলে তার স্বামীকে খুন করে ফেলে। তারপর সে ওইখানে বসেছিল চুপচাপ। তারপরে যখন তাকে নিয়ে আনা হলো, ওই উপরি সমস্যাই তাকে চূড়ান্তভাবে হত্যা করলো ওই যে বমির মাধ্যমে। কিন্তু স্বামীর লাশের কি হলো? স্বামীর লাশ সেই উপরি দোষ নিয়ে গেছে এবং নিয়ে এমন জায়গায় রেখেছে, যেই জায়গায় রেখেছে যে সেখান জায়গাটা চেনাও যায় না, আর সেখান থেকে সেই লাশ উদ্ধার করা সম্ভব না। কিভাবে সম্ভব না? যখন প্রশ্ন করা হলো তখন সেই ব্যক্তির মাধ্যমে সেই আয়না থেকে যে দেখতে পাচ্ছে, সে তখন ওই ব্যক্তি জানায় আর কি জিনের মাধ্যমে তার লাশকে এমনভাবে পোতা যে সেই লাশ যদি ফুলেও যায় মাটির উপরে কোনো ছাপই আসবে না। এমন নয় যে মাটির অনেক গভীরে তাকে পুঁতে রাখা হচ্ছে, না, তার হাত পা গুড়িয়ে, তার হাত পা ভেঙে, তার পেট কেটে দিয়ে ওরা মাটির নিচে সেই লাশ দাবিয়ে রেখেছে। এবং সেই লাশ কোথায় সেই জিন নিজেও জানে না। এখন সেই জিন এই কথাও বলে সেই উপরি দোষ কিন্তু এখনো চারপাশে, ওই যে কুয়াশা দেখা যায়, ওই উপরি দোষ তখন সেই এলাকায় আসে। এলাকায় এসে সে নিজের ক্ষমতা চারপাশে ব্যাপ্তি করে। যারা 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 এই কুয়াশার স্পর্শে পেয়েছে তারা সবাই এখন অসুস্থ। তারা সবাই এই উপরি দোষ তোদের গ্রামে এখন ওই কবরস্থানের আশপাশে অবস্থান করে। তাহলে সমাধান কি? সমাধান সেই দিন বলল যে এই উপরি দোষকে বন্দি করতে হবে, এবং যখন তোরা বন্দি করতে যাবি তখন তোরা ভয় পেতে পারবি না, ভয় পেলে তোদের ক্ষতি হয়ে যাবে। এবং সেই দিন নির্দেশ দিল যে উপরি দোষকে আজকে রাতেই বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করবে তাকে, সেই প্রক্রিয়া কেবল ওঝা জানে। ওঝা সেই ব্যক্তিবর্গ যারা উপস্থিত তাদের ভেতর থেকে 3 জনকে বাছাই করলো এবং ওঝা বলল যে তারা যাতে কোনো মতেই ওই জিনিসপত্র যা ওঝা তাদের হাতে দিবে সেই জিনিসপত্র নিজেদের হাতে ধরে রাখা অবস্থায় তারা যাতে কোনো মতে এদিক সেদিক দৌড় না দেয়। যত কিছু হয়ে যাক, যতই ভয়ঙ্কর কোনো কিছু তারা দেখুক, তারা যাতে দৌড় না দেয়। ওঝা ওই 3 জনকে নিয়ে বেরিয়ে পড়ে। সব মিলে তারা 4 জন। প্রত্যক্ষদর্শী যিনি, অর্থাৎ সে 3 জনের ভেতরে একজনের কাছ থেকে যা জানা যায় তা হচ্ছে তারা ওই গোরস্থানের কাছে যায়, এবং গোরস্থানের কাছে যাওয়ার আগেই আস্তে করে ওঝা তাদের কানে বলে, তোরা গেলেই দেখবি রাহেলা কিন্তু পয়সা থাকবে, ভয় পাইস না। রাহেলা কিন্তু মারার জন্য তেরে আসবে, ভয় পাইস না। ওঝা তাকায় দেখ বসে আছে। যখনই কথাটা বললো ওই প্রত্যক্ষদর্শী কিন্তু দেখতে পায় কবরের পাশে কে জানি বসা। বসার ধরনও তার মনের মধ্যে বলছিল যে এটা মনে হয় রাহেলা বেগমই। যখন তারা কাছে যায়
গোরস্থানের একদম কাছে। তাতে উদ্দেশ্য হচ্ছে রাহেলাকে বের করে নিয়ে আনা, মানে যেই রাহেলার রূপে যেই উপরিদোষকে তারা এখন দেখবে তাকে গোরস্থানের বাইরে নিয়ে আনা, সেই উদ্দেশ্য মোতাবেক তারা গোরস্থানের বাইরে দাঁড়ায় এবং দাঁড়িয়েই থাকে তারা। আচমকা তারা দেখতে পায় যে গোরস্থানের ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে আসলো, যাকে তারা বুঝতে পারছে না কিরকম সে দেখতে, কারণ অন্ধকার তো। কিন্তু তার হাতের চুরির শব্দ, কাপড় পরার ধরন, এই সমস্ত কিছু তারা অন্ধকারে টের পাচ্ছে, বুঝতে পারছে, দেখতে পাচ্ছে, কিন্তু চেহারা বুঝতে পারে না। সে ক্রুদ্ধভাবে তাদের দিকে এগিয়ে আসে এবং তাদেরকে দা দেখিয়ে তাদেরকে হুমকি দিতে শুরু করে। কিন্তু সেই জিনের পরামর্শ মোতাবেক এবং ওঝার পরামর্শ মোতাবেক ওই তিনজন নিজেদের একে অপরের হাত ধরে রেখে হলেও শক্ত অবস্থায় ছিল। সেই ওঝা নিজের কৌশল এবং নিজের যত সক্ষমতা এই সমস্ত কিছু ব্যবহার করে সেই উপরি দোষকে বন্দি করতে সমর্থ হয়, মানে বন্ধ করতে সমর্থ হয়, বন্দি নয়। বন্ধ কোথায়? সে বন্ধ করেছে ওই গোরস্থানেরই কিছু নির্দিষ্ট অংশ, মানে সীমানার বাইরে কিছু নির্দিষ্ট অংশের ভিতরে তাকে বন্দি করে দেয় এবং বলে দেয় যে সেই উপরি দোষ এই বন্দি অংশের বাইরে যদি আসে তাহলে উপরি দোষ কিন্তু নিজে নিজে ধ্বংস হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু এতটুকুই ছিল। ওই তিনজন কিন্তু এটাই দেখেছে যে মানে ওই মহিলার মতো দেখতে আকারের একজন, মানে সে কেমন জানি করছে, হোসপোস করছে, পাগলামি করছে, অদ্ভুত রকমের আচরণ করছে, কিন্তু তখন তাকে ঘিরে গোল গোল করে ঘুরছিল সে ওঝা। এবং ওই অবস্থাতে একটা গাছের সাথে তাকে বেঁধে ফেলার মতো অবস্থা দেখলো তারা, কিন্তু কোনো রশি দিয়ে কিন্তু ওঝা সেই মহিলাকে বাঁধেনি। মহিলা নিজেই কিভাবে যেন গাছের সাথে নিজেই কিভাবে জানি মানে আটকে গেল। এখন পরিবার তো জানতে পারলো যে বাবাকে নাকি ওই উপরিদোষী মানে মার সাথে মিশেই মেরে ফেলেছে। এখন প্রত্যেকটা পরিবারই চায় যে পরিবারের সেই সদস্যের লাশকে যদি খুঁজে পেয়ে তাকে যদি দাফন দেওয়া যায় তাহলে তো ভালো, কিন্তু ওঝা বলে দিল না। ওঝা বলে দিল না যে ওইটা করা যাবে না। এরপরে 2 দিন পরে ওই ওঝার লাশও পাওয়া যায়। এক অদ্ভুত অবস্থায় তার লাশ পাওয়া যায়। তার অবস্থা ছিল এরকম যে সে গলায় ফাঁস দিয়েছে ঠিকই, কিন্তু সে যেভাবে গলায় ফাঁস দিয়েছে ওইভাবে গলায় ফাঁস দিয়ে মানুষ মারা যায় না। তার অর্ধেক শরীরই মাটির সাথে লেগে রয়েছে। তার ভারে ওই ডাল কাত হয়ে গেছে রীতিমতো, কিন্তু ওঝা তো মৃত। এদিকে বাবার লাশ পাওয়া যায় না, মাকে তো দাফন করাই হলো, বাবা তো নিখোঁজ। খবর যেটা তারা পেয়েছে যে বাবাকে আর কি খুন করে ফেলা হচ্ছে, তো লাশেরও খোঁজ নেই। আবার এদিকে ওঝাও মারা গেল, ঘটনা কি? এখন এই ঘটনা কি তারা তো জানতে পারছে না, পারছে না। কিন্তু কখনো কখনো হয় কি যে এমন একটা সিচুয়েশন দাঁড়িয়ে যায় যে আপনি না চাইতেও বা চাইলেও, যেমন অনেক সময় অনেক কিছু পান না, আবার ঠিক তেমনি চাইছেন আবার চাইছেনও না, এমন অবস্থা অনেক কিছু পেয়ে যান, ভাইস ভার্সা আর কি। ওই সেই ব্যক্তির আগমন ঘটে যার উপরে জিন এসেছিল, যে আয়নায় জিনের সাথে কথা বলছিল এবং সেই কথা ওই ওঝার কাছে বলা হচ্ছিল। সেই ব্যক্তি আসে এবং সেই ব্যক্তি এসে একটা অদ্ভুত কথা বলে। সেই ব্যক্তি এসে যে অদ্ভুত কথা বলে তা হচ্ছে মানে সেই ওঝাই নাকি এই রাহেলা বেগমের উপরে ওই উপদোষ পাঠিয়েছিল, কারণ রাহেলা বেগমের শত্রুর তো অভাব নেই। ওই এক শত্রুর মাধ্যমে সেই উপদোষ পাঠিয়েছিল এবং সেই যখন এই উপদোষকে আবার এখান থেকে সরানোর চেষ্টা করে, তখন সেই উপদোষ নিজের বদলা নেওয়ার জন্য সে যে জায়গায় বন্দি, সেই বন্দি জায়গা থেকেও নিজেকে বের করে নিয়ে এনে এরপরে ওঝাকে মেরেছে। সেই উপদোষ অর্থাৎ ওঝাই রেসপন্সিবল ছিল এই রাহেলা বেগমের উপরে আসা উপদোষের, কারণ ওই যে তার শত্রু অনেক, ওই শত্রুদের ভেতর থেকে কেউ না কেউ করিয়েছে এবং সেই ভাগ্যের এক লিখনের যে ধারা,
যেটা তাকদীর, সেই তাকদীরের হিসেবেই সেই শাস্তি পেল যে এন্টিটি সে পাঠালো, যে উপরিদোষ সে পাঠালো, সেই উপরিদোষী সেই বন্ধ জায়গা থেকে কিভাবে জানি ছুটে যেয়ে তাকে মেরে ফেলে দিল।